অত্রিয়া ভ্রু বাঁকালো কথাগুলো শুনে, আর রক্তিম আর রায়মানের আবারও একসাথে আওয়াজ করে হাসলো। ছোট অত্রিয়ার ফুলিয়ে রাখা গাল, ভাকানো ভ্রু আর ঠোঁট উল্টানো দেখেই হাসিটা দ্বিগুণ হলো তাদের। অদ্রিজা ব্যালকনির এক ধারেই বসেছিল, দৃষ্টিটা আকাশের পানে। লতানো ছোট্ট রূপবতী শরীরটায় জড়ানো কালো রঙা শাড়িটায় ব্যালকনির হলদেটে আলো স্পষ্ট। লাবণ্যময়ী শরীরের ভাঁজে ভাঁজে লাবণ্যময় সৌন্দর্যের আভাস। নরম ফর্সা গালে আদুরে সৌন্দর্যের ঢেউ খেলে গেছে। রক্তিম মুচকি হেসেই চাপা স্বরে বলে উঠল, আপনার সৌন্দর্য দিন দিন বাড়ছে অদ্রিজা। দিনের পর দিন আপনি যে চরম রকম সুন্দর হয়ে উঠছেন জানেন। আমি যে সৌন্দর্যে প্রতিনিয়ত বেসামাল হয়ে উঠছি, আপনি বুঝেই উঠছেন না। কতটা স্যাক্রিফাইস করছি আমি আন্দাজও নেই আপনার। এতটা স্যাক্রিফাইস করা চাই বলুন তো? অদ্রিজা চোখ ফিরিয়ে চাইল রক্তিমের দিকে। তার মুখে চোখে দুষ্টুমি মাখা হাসির রেশ, দাঁত কেলানো হাসি। হাত জোড়া বুকে ভাঁজ করে রেখে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ানো। অদ্রিজা এক নজর তাকিয়েই রক্তিমকে পরখ করে চুপ রইল। রক্তিমের সাথে একটা কথাও না বাড়িয়ে চুপচাপ এড়িয়ে গেল। ব্যালকনিতে সে ব্যতীত অন্য কেউ আছে কথাটা ভুলে বসেই একইভাবে আকাশের দিকে তাকিয়ে রইল। রক্তিম বোধহয় বিরক্ত হলো এবার। কপাল কুঁচকে অদ্রিজার সামনে সেই ঠোঁট টিপে আহত কণ্ঠে বলল, সত্যি আপনি বেসামাল সুন্দরী হয়ে উঠছেন, আই কান্ট কন্ট্রোল। অদ্রিজা চোখ তুলে অগ্নি দৃষ্টিতে তাকালো। রক্তিমের শীতল জড়ানো কণ্ঠে বলা কথাগুলো শুনেও তার কোনো ভাবাবেগ হলো না। দাঁতে দাঁত চেপে রেখেই কঠিন গলায় বলল, ভালো লাগছে না আমার, একা থাকতে পারি একটু? রক্তিমের নির্বিকার উত্তর, একদমই না। আমি থাকতে একা কেন থাকবেন আপনি? আছি না আমি। অদ্রিজা দ্বিগুণ বিরক্ত হলো। রক্তিম বিরক্তটা বুঝতে পেরেই অদ্রিজার কানের কাছে মুখ নিয়েই ফিসফিসিয়ে বলে উঠল, এত রাগ করবেন না অদ্রিজা। এমনিতেই বাড়তি রকম সৌন্দর্যে কন্ট্রোললেস হয়ে যাচ্ছি আমি। আপনার রাগে লাল হওয়া মুখ দেখে বেশ কষ্টে কন্ট্রোল করা, নিজেকে সত্যি সত্যিই কন্ট্রোললেস করে ফেলতে চাই না। আবার শাড়িতে, শাড়ির আঁকা বাঁকা রূপে আপনি ময় আসক্তিতে মাতাল হয়ে যাচ্ছি। কথাটা বলেই বুকের বাঁ পাশে হাত রাখলো রক্তিম। চোখে মুখে দুষ্টুমি মাখা হাসিটা স্থির রেখেই চোখ জোড়া বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অদ্রিজা বড় বড় চোখ করে রাগ নিয়েই তাকিয়ে রইল রক্তিমের দিকে। ঠোঁট কেলিয়ে হেসেই অদ্রিজার দিকে তাকিয়ে চোখ টিপে দ্রুত হুড়মুড় করে বেরিয়ে আসলো রুম থেকে। ওই সাংঘাতিক রাগের মুখোমুখি হতে হলে নিশ্চয়ই আজ আবারও উষ্ণ ঠোঁটের স্পর্শ অদ্রিজার ঠোঁটে গিয়ে ঠেকবে। এই চরম রকম ঘটনাটা দ্বিতীয়বার না ঘটিয়ে কেটে পড়াই শ্রেয়। দিহানের হাতটা এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরেই আর এক হাত দিয়ে পেট চেপে ধরলো অদ্রিজা। কম্পনরত চাহনি নিয়ে চাতক পাখির মতো মাঠের আশেপাশে তাকালো বার কয়েক। কোনো পরিচিত মুখ ভেসে উঠল না। নেহাও বোধহয় আজ ভার্সিটিতে আসেনি। পেটের অসম্ভব ব্যথায় বাধ্য হয়েই দিহান নামক যুবকটিরই সাহায্য নিতে হলো। যে যুবকটিকে সে ভালোবাসার সুযোগ দেবে বলেও দেয়নি, ঠকিয়েছিল, সেই যুবকটির হাতই শক্ত করে চেপে ধরল নিঃসন্দেহে। এক ঝুড়ি ভরসা আশ্বাস নিয়েই দিহানের ঘাম জড়ানো মুখের দিকে চাইল অদ্রিজা। তলপেটটা হাত দিয়ে খামচে ধরেই অস্পষ্ট কণ্ঠে বলল, দিদি দিহান, নেহাকে একটু বলবে আসতে প্লিজ, কল করো একটু ওকে। দিহান বোকার মতো চাইল। অদ্রিজার অসুস্থতা দেখেই ভরকে গেল। মাথা ফাঁকা লাগলো কয়েক মুহূর্ত। কি করবে কি বলবে বুঝে না উঠেই শূন্যের দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সে। কপাল চেপে ধরে পকেট থেকে মোবাইলটা বের করতে করতেই অদ্রিজাকে বলে উঠল, দ্রিজা, এখানে অনেক রোদ, বসবে একটু কোথাও, হয়তো ভালো লাগবে। এমন রোদে দাঁড়িয়ে থাকলে তো শরীর আরও খারাপ হয়ে যাবে। অদ্রিজা মিনমিনে চোখে চাইল। কিছু না বলেই ঘন ঘন নিঃশ্বাস ফেলে দিহানের হাতটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ব্যথায় বিষিয়ে উঠল গোটা শরীর। প্রেগনেন্সির 4 মাসের মাঝে এই ব্যথার কোনো উৎস খুঁজে না পেয়েই শরীর কেঁপে উঠল তার। হাত পায়ের শিরায় টান পড়ল যেন তার। 2 হাত দিয়ে তলপেটটা চেপে ধরেই টলমল করা চোখ জোড়া বন্ধ করে নিল অদ্রিজা। সঙ্গে সঙ্গেই নরম গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা পানি। দিহান ছোট ছোট চোখে অদ্রিজার গাল বেয়ে
নোনতা পানি গড়ানো, অস্থিরতা, অস্বাভাবিক ব্যথায় মুখ চোখ নীল হওয়া সবটাই পর্যবেক্ষণ করলো। নেহাকে কল করে দ্রুত আসতে বলেই কলটা কাটলো। এক দৌড়ে ভার্সিটির সামনে থাকা টং দোকানটা থেকে একটা পানির বোতল নিয়েই আবারও দৌড়ে এসে দাঁড়ালো অদ্রিজার সামনে। পানির বোতলটা এগিয়ে দিয়েই কপালে ঘাম মুছতে মুছতে বলে উঠল, অল্প পানি খেয়ে মুখে পানির ছিটা দাও, হয়তো ভালো লাগবে। হঠাৎ এমন ব্যথা হচ্ছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। অদ্রিজা মাথা তুলে ঝাপসা চোখে দিহানের দিকে তাকালো। চোখের ঘন পাপড়িগুলো ভিজে উঠল মুহূর্তেই। শূন্য সাদা অনুভূতিহীন মুখটা ব্যথায় ক্রমশ নীলাভ হয়ে উঠল যেন। দাঁতে দাঁত চেপেই কোনো মতে বলে উঠল সে, দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিলাম সিঁড়ি দিয়ে নামার সময়। পেটের দিকে ধাক্কাটা একটু জোরেই লেগেছিল তাই। অদ্রিজার বাকি কথাটা শেষ হলো না। ব্যথায় বিষিয়ে উঠল মন প্রাণ। দাঁতে দাঁত কামড়ে কান্না হজম করার সহস্র চেষ্টা করতে করতেই সামনে উপস্থিত হলো বিশাল দেহী লম্বা চওড়া শরীরের রক্তিম নামক যুবকটি। চোখ মুখ গম্ভীর, তার দৃষ্টি অত্যাধিক শান্ত। জমে থাকা গলাটা হালকা ঝেড়ে কোলে তুলে নিল অদ্রিজাকে। ঠোঁট চেপে শীতল কণ্ঠে বলে উঠল, চলাফেরাতে একটু হুঁশ রাখলে ক্ষতি কি হয়? আপনি তো এখন একা নন। এটা কেন মনে থাকলো না আপনার? এত তাড়াহুড়ো করে চলার কি ছিল? অদ্রিজা কিছু বলল না। রক্তিমের শার্টটা মুঠো করে খামচে ধরল। অন্যদিনের মতো নিজেকে ছাড়ানোর চেষ্টাও চালালো না আজ। হাত পা জমে উঠল ক্রমশ। ভারী শরীরটার নিয়ন্ত্রণ যেন নিজের উপর আর রাখা গেল না। রক্তিমের বাহু ডোরে নিজের পুরো শরীরের ভার এলিয়ে পড়ল মুহূর্তেই। চোখ জোড়া বুঝে নিতে নিতেই অস্ফুট কণ্ঠে বলে উঠল সে, আমায় কোলে তুললেন কোন সাহসে? আমি যেতে পারবো। রক্তিম এবার গম্ভীর মুখচাহনিতেও হাসি ফুটল। ঠোঁট চওড়া করে হেসেই দিহানকে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো। গাড়ির সিটে অদ্রিজাকে আলতো করে বসিয়ে দিয়েই বাঁকা হেসে বলে উঠল, এই না হলে রক্তিমের ওয়াইফ মরে যাবে, তবুও রক্তিমের মতোই জেদ নিয়ে বসে থাকবে। আয় হায় হায়, আপনার রাগ জেদ এসব দেখেই তো ফিদা হয়ে যায়। আর ফিদা হতে চায় না, চুপচাপ বসে থাকবেন ব্যাস। অদ্রিজা কিছু বলল না। বলার জন্য গলা দিয়ে কোনো শব্দও আসলো না অবশ্য। চোখ জোড়া বুজে নিয়েই শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। রক্তিম ড্রাইভিং সিটে বসেই আয়নায় তাকিয়ে অদ্রিজার মুখটা দেখল। ক্লান্তি মাখা ঝিমিয়ে পড়া চোখ, ঘেমে ওঠা কপালে ছোট ছোট চুলগুলো আটকে আছে, চুপসে আছে পুরো মুখ। রক্তিম দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজার পেটের নিচে হাত জোড়া দিয়ে খিচে ধরা আর ব্যথায় নীলাভ মুখ, তিক্ত চাহনি দেখেই বুকের ভেতরটা মুচড়ে উঠল অজানা ভয়ে। জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ যেভাবে হাজারটা দুঃখ সে হাসি মুখে বরণ করেছে, সেখানে আজ এইটুকুতেই বুক ভারী হয়ে উঠছে তার। কঠিন দীর্ঘশ্বাসগুলো মুক্ত করা বেশ কঠিন হয়ে উঠেছে আজ। এটাই বুঝি একজন বাবার অনুভূতি? নিজের অনাগত সন্তানের একটুখানি ক্ষতির আভাসে বুঝি বাবাদের বুক এমনই উথাল পাথাল ঝড় সৃষ্টি হয়? আচ্ছা, তার বাবা কি তার জন্য এত উদ্বিগ্ন থাকতো? এতটা চিন্তা করতো তার জন্য? না, করেনি। এতটা চিন্তা সে কোনোদিনও করেনি, এতটা উদ্বিগ্নও হয়নি। মনে মনে নিজেকে নিজেই উত্তরগুলো দিয়ে চোখ জোড়া বন্ধ করলো রক্তিম। উষ্ণ শ্বাস ফেলে সামনে থাকা পানির বোতলটার মুখ খুলেই অদ্রিজাকে হা করতে বলল। অদ্রিজা কয়েক সেকেন্ড চুপ থাকলেও পর মুহূর্তে কিছু না বলেই হা করলো। এই গরমে ঘামে চুপসে ওঠা এই শরীরের জন্য ওইটুকু পানিই প্রয়োজন ছিল। শুকনো গলা এবার বুঝি একটু ঝরঝরে হলো। রক্তিমের দিকে ছোট ছোট চোখে তাকাতেই রক্তিম হালকা হেসে বোধহয় বোঝাতে চাইল সে চিন্তা করছে না। এটা চিন্তা করার মতো কোনো বিষয়ই নয়, কিন্তু মন জিনিসটা বড্ড অবাধ্য। শরীরের ক্লান্তি, পেট ব্যথায় বিষিয়ে ওঠা যন্ত্রণার সাথে এবার মন খোঁজখোঁজ করা অজানা ভয়ও যোগ হলো। গলা সরু করে কিছু বলার আগেই রক্তিম গাড়ি স্টার্ট দিল। সঙ্গে সঙ্গে হালকা বাতাসে শরীর শীতল হয়ে উঠল। নিস্তেজ হয়ে পড়লো ভারী দেহ। হাত পা লতিয়ে পড়লো গাড়ির সিটের উপর। চোখ জোড়াও বুজে আসলো মুহূর্তেই। হসপিটালের করিডোরেই দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল নেহা। নিচ থেকে উপরে জোরে জোরে সিঁড়ি বেয়ে আসার দরুন হাঁটুতে ভর দিয়ে হাঁপালো কিছুক্ষণ। দিহান চোখ ছোট ছোট করে নেহার দিকে তাকিয়ে রইল। মৃদু হেসে নেহার দিকে এগিয়েই বলল, এত জোরে উঠলি কেন? এখন হাঁপাতে থাক, আমি যাচ্ছি। নেহা মুখ তুলে চাইল। দিহান যাচ্ছি বলেও গেল না,
স্থির দাঁড়িয়ে থেকে নেহার হাঁপাতে থাকা মুখটা দেখতে ব্যস্ত হয়েই মুচকি হাসল। ঠোঁট চেপে বলল, যাবো? তুই একাই আসিস তাহলে? নেহা আবারও মিনমিনে চাহনিতে তাকিয়ে রইল। কিছু না বলে জোরে জোরে হাঁফিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো। দিহানের হাতটা আকস্মিকভাবেই খপ করে ধরে নিয়ে বলে উঠল, কি আশ্চর্য, এতটা পথ যখন তোর সাথে এসেছি তখন এটুকু পথ তুই আমাকে রেখে একা চলে যাবি? এত খারাপ তুই? দিহান হালকা হাসলো। নেহার হাতটা নিজের হাতের সাথে জড়িয়ে আছে দেখেই গম্ভীর গলায় বলল, আজকে তোরা সবে আমার হাতটাকে ধপ করে ফেলছিস কেন? সেটাই তো বুঝে উঠছি না। নেহা সরু চোখে চাইল। কিছু বুঝেই মনে হলো কোনো কিছুই জোর করা উচিত না। দিহান যদি তাকে ভালোবাসে তাহলে কোনোদিনও সেও হাত ধরবে। জোর করে হাত ধরতে হবে কেন তার? কথাটা ভেবেই দিহানের হাতটা ছেড়ে দিল। দুপা এগিয়েই হাঁটতে হাঁটতে বলে উঠল, সরি দিহান, খেয়াল করা হয়নি। হুটহাট কি করে ফেলি খেয়াল থাকে না আমার। দিহান কপাল কুঁচকালো। সামনের মেয়েটা যে নেহাই বুঝে উঠতে দেরি হলো না। এত সহজে কষ্ট পেয়ে গেল এই মেয়েটা, তার হাতটা ছেড়ে দিল। অথচ সেই দিন তাদের বাসার সামনেও কত জোর দিয়ে কথা বলেছিল। অদ্ভুত, কষ্ট পেল কেন? মনে মনে প্রশ্নগুলো করেই নিজের মাথায় নিজেই ঘুষি বসাতে মন চাইল দিহানের। দাঁতে দাঁত চেপে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে নেহার সামনে গিয়ে দাঁড়িয়েই নেহার হাতটা খপ করে ধরে বসলো। ভ্রু কুচকেই বলল, তুই একটুও তো মাইন্ড করিস, জানা ছিল না তো? মাইন্ড কখন করলাম? দিহান দৃষ্টি গম্ভীর করলো। কপাল কুচকানো চাহনি নিয়ে নেহার দিকে তাকিয়েই গম্ভীর গমগমে কণ্ঠে বলে উঠল, তাহলে হাত ছাড়লি কেন? নেহা অবাক হলো। হাত ছাড়বে না? তাহলে কি করবে? বোকার মতোই প্রশ্ন করলো নেহা। হাত ছাড়বো না? তুই তো বিরক্ত হচ্ছিলিস। তাহলে হাত ছাড়া উচিত হয়নি আমার? দিহান শক্ত কণ্ঠেই অন্য পাশ ফিরে বলল, না, উচিত হয়নি। কেন হাত ছাড়বি তুই? হাত ছাড়ার অনুমতি কে দিল তোকে? নেহা এবার বোকার মতো তাকালো। ফুস করে নিঃশ্বাস ফেলে চাহনিটা দিহানের মুখ থেকে নিজের হাতের দিকে নিল। দিহানের হাত যে তার চিকন হাতটা ধরে রেখেছে তা বোধগম্য হতেই ক্লান্তি মাখা নিঃশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। মুখে ফুটলো মৃদু হাসি। চোখজোড়া বন্ধ করে নিয়ে প্রশান্তির হাসি হাসল সে। প্রতি উত্তরে একটা কথাও না বলে নিশ্চুপে দিহানের সাথে পা মিলিয়েই পা বাড়ালো। হসপিটালের কেবিনে নিজেকে আবিষ্কার করতেই চোখ মেলে চাইল অদ্রিজা। নিজের অনেকটা কাছে কোনো পুরুষের অস্তিত্ব বুঝে উঠতেই থমকে গেল সে। উষ্ণ নিঃশ্বাসগুলো চোখে মুখে ছুঁয়ে যেতেই কেঁপে উঠল। হাত পায়ের তালু ঈষৎ ঘেমে উঠল অস্বস্তিতে। তবুও নড়াচড়া করার মতো এতটুকু শক্তি পেল না সে নিজের মধ্যে। বার কয়েক শুকনো ঢোক গিলেও নিজের মুখের উপর উপচে থাকা পুরুষটি সরার জন্য বলতে পারল না সে। মুখ দিয়ে একটা শব্দও বের হলো না তার। বিস্ময় অস্বস্তি নিয়ে ছোট ছোট চোখে উপরের দিকে তাকাতেই বুঝতে পারলো সামনের লোকটা ফুপাচ্ছে। আরও বুঝলো লোকটার ঠোঁট জোড়া তার কপালে মসৃণ ত্বকটাতেই স্থির। অদ্রিজা হালকা কাঁপলো, হাঁসফাঁস করে উঠল। অস্ফুট স্বরে অনেক চেষ্টা করেই বলল, রক্তিম। অদ্রিজার অস্ফুট স্বরে কেঁপে কেঁপে বলা কথাগুলো শুনেই সামনের লোকটা মুহূর্তে এক লাফে সরে দাঁড়ালো। অদ্রিজা এতক্ষণ জেগেছিল ভেবেই চমকালো সে। কণ্ঠ নিচু করেই গমে কণ্ঠে বলল, সরি, বুঝতে পারিনি, সরি। আপনি জেগে আছেন? অদ্রিজা কিছু বলতে পারল না। অবাক হয়ে তাকিয়ে রইল স্থির দৃষ্টিতে। রক্তিমের শুকনো চোখ মুখ পরক করেই গলা শুকিয়ে আসলো মুহূর্তেই। কি এমন হয়েছে রক্তিম এতটা চুপচাপ, এতটা শান্ত? শরীর শিউরে উঠল মুহূর্তেই। চোখ জোড়া ছোট ছোট করে স্থিরভাবে রক্তিমের দিকে তাকাতেই মনে জাগলো কঠিন প্রশ্ন। কাপা কাপা ভাবে বাম হাতটা দিয়ে ঠেকলো তার পেটে। ঠোঁটের ঠোঁট চেপেই বলে উঠল, রক্তিম। বাকি কথাটা বলা হলো না অদ্রিজার। রক্তিম তার তর্জনী আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখেই হালকা হাসল। কণ্ঠটা ফিচেল করার চেষ্টা করেই বাঁকা হাসার চেষ্টা করলো, কিন্তু চেষ্টা সফল হলো না। স্পষ্ট বোঝা গেল রক্তিমের হাসিটা বানোয়ার। চোখে মুখে হাসির সেই উচ্ছলতাটা ফুটেই উঠল না। তবুও বানোয়ার সেই হাসি নিয়েই বোঝাতে চাইলেও সবটা ঠিক আছে, কোনো চিন্তা নেই। কিন্তু মিথ্যে সেই সান্ত্বনাতে অদ্রিজার মন মানল না। স্থির নয়নে তাকিয়ে আবারও বলার চেষ্টা করলো,
আমি রক্তিম আবারও আঙুলটা অদ্রিজার ঠোঁটে রেখেই লম্বা নিঃশ্বাস ফেলল। চোখে মুখে হাসির রেখা ফোটানোর চেষ্টা চালিয়ে শুকনো কণ্ঠে বলল, আপনার শরীরে ইনজেক্ট করা হয়েছে, ঘুমানোর কথা আপনার, ঘুমন। আপনার শরীরটা দুর্বল, পরে কথা বলার শক্তি পেলে কথাগুলো বলে নেবেন, ওকে? যা জানা জেনে নেবেন। এখন প্লিজ একটু চুপ থাকুন, প্লিজ। বেবিটা আপনার ওয়াইফের অসতর্কতাবশত চলাফেরার জন্য অল্পের জন্য নিজের অস্তিত্ব হারায়নি মিস্টার রক্তিম মাহমুদ। তবে একেবারে যে বেবিটাকে নিয়ে ভয় কেটে গিয়েছে তা একদমই নয়। ওনার পেট ব্যথা সহ আরও বিভিন্ন প্রবলেম হতে পারে প্রেগনেন্সির সময়টাতে। বাচ্চাটা মিসক্যারেজও হতে পারে। ওনাকে সতর্ক হয়ে চলাফেরা করতে বলবেন। আর হ্যাঁ, নিয়মিত ঔষধ আর একদমই রেস্টে থাকতে বলবেন। আশা করি নিজেদের ভবিষ্যৎ বেবির কথা ভেবে এইটুকু অবশ্যই মেনে চলবেন, রাইট? রক্তিম হালকা হাসার চেষ্টা করলো। নিজের সামনেই কম বয়সী যুবতী ডক্টর, হাতে রিপোর্ট, দৃষ্টি অতি তীক্ষ্ণ রেখে রিপোর্টগুলোর দিকে চেয়ে আছে সেই যুবতী ডক্টর। কণ্ঠে তার তীক্ষ্ণতার তেজ স্পষ্ট। রক্তিম চোখ তুলে তাকিয়ে কিছু বলতে নিতেই সামনের সুন্দরী ডক্টর আবারও বলে উঠল, যদি এরপরও এমন কিছু হয় তাহলে সত্যি বেবিটা মিসক্যারেজ হয়ে যেতে পারে মিস্টার রক্তিম। ইভেন এবারও বেবিটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা 50% ছিল। আমি মনে করি এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করবে আপনার ওয়াইফ। আর যদি তা না হয় তো আপনারা আপনাদের অনাগত সন্তানকে হারাবেন। তাছাড়া বিভিন্ন প্রবলেমও হতে পারে। উনি যতটা হালকাভাবে আঘাত পেয়েছেন বলছেন, বিষয়টা অতটাও হালকা নয়। আমার মনে হয় না। আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। প্রেগনেন্সির এই কয়েকটা মাস একটু সতর্ক নিয়ে চলাফেরা করা উচিত। আমি জানি না ওনার প্রেগনেন্সির জার্নিটা কেমন কাটবে, তবে বেশ ভালো কাটবে না, এতটুকু বলতে পারি। তবে সতর্ক হয়ে চললে আশা করি কিছু হবে না। রক্তিমের মুখ গম্ভীর হলো, ঠোঁট চেপে জোরে শ্বাস ফেলেই বলে উঠল, হ্যাঁ, এরপর আর অসতর্কতা নিয়ে চলাফেরা করবেন না, আমি দেবো না ওরকম করতে। কথাটা বলেই উঠে দাঁড়ালো। মুচকি হেসে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এসে অদ্রিজার উদ্দেশ্যে পা বাড়ালো। মিনিট দুয়েকের মধ্যেই পৌঁছেও গেল অদ্রিজার কাছে। বেঘোরে ঘুমাচ্ছে সে, চোখ জোড়া বন্ধ। রক্তিম মৃদু হাসলো। সেই বদ্ধ চোখ জোড়া আর ঘুমন্ত মুখের দিকে তাকিয়েই হাসলো সে। হাত জোড়া দিয়ে অদ্রিজার কপালের কাছে নিতেই ছোট ছোট চুলগুলো কপাল থেকে সরিয়েই সামনের চেয়ারটায় বসলো। অদ্রিজার হাতটা দু হাতে মুষ্টিবদ্ধ করে নিয়েই চোখ জোড়া বন্ধ করে সিক্ত কণ্ঠে বলে উঠল, ভালোবাসি তোমায় অদ্রি। কখনো বলতে পারবো কি না এই সাংঘাতিক কথাটা আমি জানি না, তবে ভালোবাসি। তুমি কেন বোঝো না? ভালোবাসাটা মুখে স্বীকার করতে হবে কেন? আমার কোনো কিছু দেখেই কি বুঝে ওঠো না আমি তোমায় ভালোবাসি? কেন বোঝো না? কেন এই যুবকটিকে এখন আর ভালোবাসি বলো না? হ্যাঁ, ভুল করেছিলাম। ভুলটা তো আমি করিনি ইচ্ছে করে। সৃষ্টিকর্তা আমার সাথে যেমনটা করেছিল, আমার যে এই ছাড়া কোনো উপায় ছিল না। আমি চেয়েছিলাম তুমি ভালো থাকো, তুমি সুন্দর জীবন লিড করো। কি জানতো তোমার সাথে আমার জীবন জড়িয়ে যাবে? তা প্রথম রাতে এমন কিছু ঘটে যাবে নেশার ঘরে। তখন কেবল মনে হতো নেশার ঘরে এই কাজটা আমার চরম অন্যায় হয়ে গিয়েছে। যেখানে সারা জীবন আমি তোমার পাশে থাকতেই পারবো না, সেখানে এমন কিছু করার অধিকার কি আমার ছিল? ছিল না। তবুও আমি ওই অনাধিকার চর্চা করে ফেলেছিলাম। আর এই অনাধিকার যাতে আবার না ঘটে তাই তোমাকে বারংবার দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার জীবনের সাথে আমার জীবন না জড়াকে এটা বারবার চেয়েছি তখন, কিন্তু সৃষ্টিকর্তা আমার সেই চাওয়াটা পূর্ণ করলো না অদ্রি। তোমার জীবনের সাথে আমার জীবনটা আশ্রয়ে পৃষ্ঠয়ে জড়িয়ে দিয়েছেন উনি। আমি চাইলেও তোমার থেকে আলাদা হতে পারিনি। ভালোবাসি, ভালোবাসি তোমায়। প্লিজ আমার অন্তরের এই কথাটা বুঝে নিও, প্লিজ। কথাগুলো বলা শেষ করতেই অদ্রিজা চোখ জোড়া খুলল। সচল মস্তিষ্কে এতক্ষণকার কথাগুলো আরও একবার ভেবে নিয়ে ঠোঁটে ঠোঁট চাপলো অদ্রিজা। শরীরটা অল্প ক্লান্ত, তবে কথা বলতে পারবে। ঠোঁট জোড়া ট্রেনেই মৃদু গলায় বলে উঠল সে, কি 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 আবার বলুন, ভালোবাসেন আমায়? রক্তিম চোখ তুলে চাইল। চোখ জোড়ার দৃষ্টি মুহূর্তে অপ্রস্তুত হলো। কি বলবে বুঝে না উঠে অদ্রিজার দিকে তাকিয়ে থাকার মাঝেই অদ্রিজা আবারও বলে উঠল, কি হলো বলুন, ভালোবাসেন? বললে আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিব, প্রমিস। রক্তিম হালকা হাসলো, ঠোঁট টেনে মৃদু গলায় বলল, হ্যাঁ ভালোবাসি,
খুব আগে থেকেই ভালোবাসি, আরও বছর এক আগে। রায়মানের সাথে সেইবার ওর পারিবারিক অনুষ্ঠানে আমার প্রথম যাওয়া। ও হ্যাঁ, রায়মানের সাথে আমার কোনো কালেই কোনো সমস্যা ছিল না অদ্রিজা, কেবল সাময়িক ভুল বোঝাবুঝি ছিল রিমোর ফিলিংসটা নিয়ে। কিন্তু যখন আমার ব্রেইন টিউমারের কথা জানতে পেরেছিল, তারপর থেকে সব মিটে গিয়েছিল। আপনার মায়ের সামনে রায়মানের ওই ব্যবহারটা নাটক ছিল। রিমু ভালোবাসতো আমায় ঠিকই, কিন্তু তাই বলে রায়মান অতটাও জঘন্য বিহেভ আমার সাথে করবে না, এইটুকু বুঝলেন না আপনারা? যাই হোক, আমি সেইবার আপনাদের পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলাম মূলত অত্রিয়াকে দেখার জন্য। রায়মান বলেছিল ওর দিকে কোনো এক পিচ্ছি মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, আর ও সেটা নিয়ে মজা নেয়। ব্যাস, সেই মজার কাহিনী নিজের চোখে দেখার জন্য রায়মানের হাজার অনুরোধে অবশেষে হাজির হলাম সেখানে। ঠিক সেখানেই ঘটে গেল বিপত্তি। আপনি নামক রমণীকে দেখে সেখানেই তবদা খেয়ে গেলাম। না, ঠিক তখন থেকে আমি আপনাকে ভালোবাসিনি। তখন শুধু ভালো লাগাই ছিল বোধ হয়। আমি আপনাকে ফলো করতাম, আপনার চলাফেরা, কথাবার্তা সবটাই ভালো লাগতো। জানি না তখন ভালোবাসা তৈরি হয়েছিল কি না, তবে বিষয়টা জট পাকালো অন্য এক জায়গায়। আপনার প্রতি ভালো লাগা বা ভালোবাসা যাই হোক, তার খোঁজই কোনোভাবে মিস্টার মাহমুদ জেনে গিয়েছিল, আর ভেবেছিল আপনার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার অতি খারাপ রূপ তার কাছে ভালো হয়ে যাবে বোধ হয়। কিন্তু তিনি জানতেনই না তার ছেলে ব্রেইন টিউমার। তিনি অজান্তে যে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছেন বোঝেই ওঠেননি। আর আমি বিয়েটা করেছিলাম পিচ্চিগুলোর কথা ভেবে। ওদের জন্য ওই এরিয়াটা প্রয়োজন ছিল, আর ওই এরিয়াটা মিস্টার মাহমুদের আন্ডারে। তাই ওনার শর্ত অনুযায়ী বিয়েটা করা। ভেবেছিলাম বিয়েটাই তো, ডিভোর্স হয়ে গেলে সবটাই শেষ, আপনার জীবনও নষ্ট হবে না। কিন্তু বিয়ের প্রথম রাতেই নেশার ঘরে যা হয়ে গিয়েছিল, তার জন্য আমি প্রতি মুহূর্তেই ভুগেছি, প্রতি মুহূর্তেই অপরাধ বোধে ভুগেছি। আপনাকে আমার থেকে দূরে সরানোর শত চেষ্টা চালালাম, কিন্তু পারলাম আর কোথায়। বাবা হব কথাটা শুনেই আমার মন ঘুরে গেল। অনেক চেয়েও আপনার থেকে নিজেকে আলাদা করতে পারিনি আমি। সেই বাবা হওয়ার কথা ভেবেই আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, খুশিতে মাথা ফাঁকা হয়ে গিয়েছিল আমার। সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে এত সহজে ছাড়া যাবে না। নয়তো ছেড়ে দিতেন? শুধুমাত্র বাবা হওয়ার আনন্দে টিকে আছে সম্পর্কটা? রক্তিম চোখ বন্ধ করলো, তীব্র বিষাদ নিয়ে বলে উঠল, হ্যাঁ, ছেড়ে দিতাম, কারণ তখন আমার জীবনটা অনিশ্চিত ছিল। চাইনি এই অনিশ্চিত জীবনের সাথে আপনার জীবন জড়িয়ে যায়, আপনি কষ্ট পান। তাই তো দিহানকে বলেছিলাম আপনাকে আগলে দিতে। দিহান আপনাকে ভালোবাসতো, সেই হিসেবে সে আপনাকে খুব ভালো রাখতে পারতো। এই কথাটাই মাথায় ঘুরপাক খেয়েছিল তখন। কেবল আপনাকে কষ্ট না দেওয়ার জন্যই আপনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অদ্রিজার মুখ চোখ এবার গম্ভীর হলো, কণ্ঠটা চরম রকম গম্ভীর করে বলে উঠল সে। ঠিক আছে, মানলাম। রক্তিম হালকা হাসলো। অদ্রিজার হাতটা দুই হাত দিয়ে সেভাবেই ধরে রেখে বলে উঠল, ভালোবাসি, তখন থেকে কিংবা এখন থেকে। কবে ভালোবাসা শুরু হয়েছিল জানি না, তবে এইটুকু জানি ভালোবাসি অদ্রিজা। অদ্রিজা মুখ ফোলালো, গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, আপনাকে অদ্রি ডাকার অনুমতি দিয়ে দিলাম। রক্তিম হাসলো, চোখ জোড়া সরু করেই অদ্রিজার দিকে তাকিয়ে থেকেই অদ্রিজার হাতে চুমু দিল। মুচকি হেসেই বলে উঠল, আপনি বললেন না তো ভালোবাসেন আমায়? অদ্রিজার সাদা ধবধবে মুখ এবার লাল হলো। কি বলবে না বলবে স্থির করে উঠতে পারল না সে। চোখ জোড়া বন্ধ করে নিল টুপ করেই। রক্তিমের বলা কথাটি শুনতেই পায়নি এমন একটা ভাব করেই চোখ জোড়া বন্ধ রেখেই বলে উঠল, আবার ঘুম পাচ্ছে, ঘুমাবো একটু, যান প্লিজ। নেহা একপাশেই পার্কের বেঞ্চিতে বসা, দিহান দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। দুপুরের তরতাজা রোদে ঘেমে চুপসানো মুখ নিয়ে নেহার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। ফুচকাওয়ালার থেকে 2 প্লেট ফুচকা নিয়ে বেঞ্চের অন্য পাশে গিয়ে বসলো সে। ফুচকার একটা প্লেট নেহার হাতে দিয়ে অন্য প্লেটটা বেঞ্চেরই এক কোনায় রাখলো। কপাল কুঁচকেই বলে উঠল, এই রোদে এভাবে ফুচকা খেতে মজা আছে, আমি খাবো না। নেহা ঘাড় ঘোরালো। দিহানের ফুচকার প্লেটটা দিহানের হাতে ধরিয়ে দিয়েই বলে উঠল, না খেলে তোর সাথে কথা নেই, এরপর থেকে আর কোনো কথা বলবি না আমার সাথে, যা ফুট। দিহান চোখ নামিয়ে নেহার মুখের দিকে তাকিয়ে রইল। এই গরমে চরম বিরক্তি নিয়ে প্লেট থেকে একটা ফুচকা মুখে পুরল সে। ভরা গলায় বলল, শান্তি, এবার খেয়েছি। মাত্র একটা? এটা কোনো খাবার নমুনা হলো? সবগুলো খাবি? দিহান কড়া চোখে চেয়ে রইল এবার। দাঁতে দাঁত চেপে বলল, তোকে খেতে দিচ্ছি, এটাই অনেক। এই গরমে এগুলো খেয়ে পরে অসুস্থ হয়ে যাবি।
সেদিক দিয়ে তোকে খাবার অনুমতি দিয়েছি, এটা তোর ভাগ্য। নেহা ভ্রু কুচকালো, বলে উঠল, ও মা, আমি অসুস্থ হলে হব, তোর কি? তুই অনুমতি দেওয়ার কি? আশ্চর্য। দিহান কিছু বলল না, মুখ ভার করে অন্যদিকে ফিরে রইল। মাথার উপর ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা সূর্যের উত্তপ্ত রোদকে এক মুহূর্তেই সরিয়ে দিতে মন চাইল তার, কিন্তু তা সম্ভব নয়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বসে থাকার মাঝেই নেহা তার সামনে এসে দাঁড়ালো। মুখে ফুচকা পুড়তে পুড়তেই বলে উঠল সে, ভালোবাসিস আমায় দিহান? আমার কথাতে ফুচকাটা খেয়ে নিলি যে? তুই তো এইসব বাইরের জিনিস খাস না। দিহান মুখ তুলে চাইল, মৃদু গলায় বলল, হঠাৎ এমন প্রশ্ন? মনে হলো। দিহান হালকা হাসলো, ঠোঁট চওড়া করেই বলল, মনে হলো যখন তখন হয়তো ভালোবাসি। একটা মানুষ মুখে ভালোবাসি বলে বোঝাতে পারা আর কাজে ভালোবাসি বোঝাতে পারা, এই দুটোর মধ্যে দ্বিতীয়টাই উত্তম, তাই না? নেহা মুচকি হাসলো, কিছু বলল না। দিহানের দিকে ফিরে আর একটা কথাও না বলে দ্রুত পেছন ফিরল। আনন্দে ধুকফুক করা হৃদয়টা জোর করে আবদ্ধ রেখেই ফুচকার প্লেটটা নিয়ে ফুচকাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। প্লেটটা সেখানে রেখে আর চোখে চাইলো দিহানের দিকে। মুখে চাপা হাসি যুবকটির। তবে কি সত্যি? নিজের হাতে চিমটি দিতেই হৃৎপিণ্ডের প্রত্যেকটা স্পন্দন দ্বিগুণ হয়ে গেল তার। সত্যিই দিহান ভালোবাসে তাকে? হসপিটালে রায়মান যখন অদ্রিজাকে একবার দেখেই বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পিচ্ছি দেখতে অদ্রিয়া নামক মেয়েটির আগমন ঘটল। রায়মানের মুখোমুখি দাঁড়িয়ে কোমরে হাত গুজল সে, দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখানেও? সব জায়গায় এমন আপনি আপনিময় হয়ে যাচ্ছে কেন আজব? রায়মান গম্ভীর চোখে চাইল, অত্রিয়ার দিকে তাকিয়ে মুখ ভার করেই বলে ফেলল, ভালো টালো বাসলে যা হয় আর কি। বোধহয় আমাকে ভালোবাসো তুমি, তাই তো তোমার সব কিছু আমিময় হয়ে যাচ্ছে, তাই না? অত্রিয়া ঠোঁট উল্টিয়েই বলল, মোটেই না। আপনার মতো কাউকে আমি কেন ভালোবাসবো? পাগলা কুকুরে কামড় দিয়েছে আমাকে আজব। সেটাই তো, ভালো যদি না বাসো তো এইভাবে বারবার আমার সামনে এসে পড়ছো কেন? হুটহাট আমার পথ আটকে দাঁড়াচ্ছ কেন? মুখ ফুলিয়ে আগ বাড়িয়ে কথাই বা বলছো কেন? সত্যিই কি ভালো টালো বাসো না? অত্রিয়া মুখ তুলে চাইল, ভ্রু কুচকে নিয়ে বলে উঠল, হোয়াট ইজ ভালো টালো বাসা? আই মিন হোয়াট ইজ টালো? রায়মান হতাশ হলো, বুকে এক সাগর দুঃখ নিয়ে মুখ কালো করলো। কেন এই মেয়ে পিচ্ছি মেয়ের প্রেমে পড়তে গেল সে? কেন? এখন জীবনটাই বরবাদ। শুধু বরবাদ নয়, চরম রকম বরবাদ। এই মেয়ে তাকে জ্বালাবে, প্রচুর জ্বালাবে। কথাগুলো ভেবেই ভারী নিঃশ্বাস ফেললো সে। মুখ ভার করেই বলল, ভালো টালো বাসা মিন তোমার প্রতি আমার যে ফিলিংসটা আছে সেটা, অ্যান্ড মেবি তোমার ওই আমার প্রতি ওই ফিলিংসটা আছে, রাইট? অত্রিয়া চকচকে চোখে চাইলো এবার, অবিশ্বাস্য কণ্ঠেই বলে উঠল, মানে আপনি আমায় ভালোবাসেন? রিয়েলি? শ্যাম পুরুষ অত্রিয়াকে ভালোবাসে, এই খবরটা তো আপুকে এক্ষুনি দেওয়া উচিত। রায়মান ভ্রু বাঁকিয়েই বলল, তুমি না এতক্ষণ ভালো টালো বাসা বুঝছিলে না? এক ধাক্কায় সব ক্লিয়ার, কি ব্রিলিয়ান্ট! অত্রিয়া পাত্তাই দিল না আর রায়মানের কথাগুলোকে। মোবাইল বের করে অদ্রিজাকে কল করতে ব্যস্ত হয়েই খিলখিলিয়ে হেসে উঠল সে। দূর, আপনি আসলেই বোকা। আমার 17 বছর, ভালো টালো বাসা আমি বুঝবো না। ওটা তো জাস্ট মজা করছিলাম, আপনি বুঝলেনই না। রায়মান আর এক ধাপ হতাশ হয়ে চোখ মুখ কালো করলো। এই মেয়েকে যতটা পিচ্ছি সে ভেবেছে ততটাও পিচ্ছি নয় এই মেয়ে, আস্ত একটা বিচ্ছু। আপনি জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম? কোনো ধারণা আছে আপনার? যদি আমার বেবিটা না থাকতো, আমার এত স্বপ্ন কল্পনা সব যদি ভেস্তে যেত, ভেবেই কলিজাটা কাঁপছিল আমার। অদ্রিজা আধশোয়া হয়ে বসে রইল। রক্তিমের কথাগুলো শুনেই চোখ বড় বড় করে চাইলো। পাশে থাকা পানির গ্লাসটা থেকে পানিটা ঢক ঢক করে খেয়ে নিয়েই হালকা হেসে বলল, স্বাভাবিক তো, প্রত্যেক বাবারই তার সন্তানকে নিয়ে চিন্তা হয়। এর বাইরে অস্বাভাবিক কিছু তো করে বসেননি আপনি, তাই না জানারও বিষয় না এটা। আর হ্যাঁ, সরি, আমার আর একটু সতর্ক হয়ে চলা উচিত ছিল। রক্তিম হালকা হাসলো। রুমের জানালার কাছে দাঁড়িয়েই পর্দাটা টেনে দিতে দিতে মুখ ফুলিয়ে জোরে শ্বাস ফেলেই অদ্রিজার দিকে তাকালো। তারপর বিছানার পাশের টেবিলের ড্রয়ারটা থেকে ওষুধ নিয়ে এগিয়ে দিল অদ্রিজার দিকে। মুচকি হেসেই বলল,
এবার থেকে আপনার সমস্ত কিছুর খেয়াল আমিই রাখবো, কেবলই নিজের সন্তানের সেফটির জন্য, আর কিচ্ছু না। কিছু ভাববেনও না। অদ্রিজা ভ্রুজোড়া কুচকে নিয়েই তাকিয়ে রইল, বলল, আর কি মনে করব, কি ভাববো মিস্টার রক্তিম মাহমুদ? আপনি আমায় ভালোবাসেন তা তো আমি অনেক আগে থেকেই জানি, সুইটার বলে দিয়েছিল। রক্তিম অবাক হলো। সুইটহার্ট তার থেকে কিছু লুকিয়ে গেছে ভাবতেই পারল না সে। রুম থেকে বের হয়ে গিয়েই আবার কিছুটা সময় পর ঢুকলো রুমে। অদ্রিজার চোখ মুখের দিকে দৃষ্টি ফেলেই বলে উঠল, আপনি খুবই অভদ্র অদ্রিজা। আমি আপনাকে এমনটা ভাবিনি। সুইটারটা থেকে কথা হাতিয়ে নিয়ে আমাকে জ্বালাতে চাইছিলেন। আসলেই বিপজ্জনক মহিলা আপনি। অদ্রিজা খিলখিলিয়ে হাসলো। ঠিক তখনই সুইটহার্ট এসে দাঁড়ালো। হাতের ছোট প্লেটটায় কেটে রাখা ফল অদ্রিজার দিকে এগিয়ে দিয়েই হালকা হেসে বলল, এটা কি করলে অত্রি? জানতো এবার আমায় ভুল বুঝলো। ধুর, তোমার জান তোমাকে বোঝে, তুমি শুধু শুধু চাপ নিচ্ছ। রক্তিম হাসলো। সুইটহার্টের কাঁধে হাত দিয়েই মুচকি হেসে বলল, ইয়েস, তোমার জান তোমাকে ভুল বুঝতেই পারে না সুইটহার্ট। সুইটহার্ট হালকা হাসলো। ফলের প্লেটটা অদ্রিজার হাতে ধরিয়ে দিয়েই যেতে যেতে বলল, চটচলটি খেয়ে নাও অত্রি, না বললে কিন্তু শুনবো না। অদ্রিজা মুখ ফুলিয়েই তাকালো। রক্তিম মৃদু হেসেই তার কাছে এসে বসলো। কণ্ঠ ফিচেল করে বলল, আপনি কিন্তু আমায় বললেন না অদ্রিজা, ভালোবাসেন আমায়? অদ্রিজার চোখ মুখ আবারও লাল হলো লজ্জায়। নিঃশ্বাস ঘন হয়ে উঠল। আগের বার যেমন কত সহজেই ভালোবাসি কথাটা উচ্চারণ করতে পেরেছিল, এবার বিষয়টা ততটাই জটিল। কণ্ঠ ভীষণ ভারী। সেই ভারী কণ্ঠে এই ছোট্ট ভালোবাসি শব্দটা বের হওয়াটা যেন বেশ কষ্টকর। চোখ জোড়া বন্ধ রেখেই জোরে জোরে নিঃশ্বাস ফেলল সে। বার কয়েক ঢোক গিলেই চোখ জোড়া সেভাবে বন্ধ রেখেই মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, আমিও ভালোবাসি। রক্তিম এবার বাঁকা হাসলো। অদ্রিজার কপালে ঠোঁট জোড়া ছুঁয়ে দিয়েই ফিসফিসিয়ে বলল সে, আজ শতবার ভালোবাসি বলতেও আমার জড়তা কাজ করবে না। ভালোবাসি অদ্রি, আমার হৃদয়ের ভেতরে থাকা সেই রমণী তুমি, তুমি নামক মেয়েটিকে বড্ড ভালোবাসি। আমার হৃদয় নিবাসে যে তুমি অদ্রি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।